পরবর্তীতে আমাদের টপিক হচ্ছে প্রাবল্য এবং বিভব পার্থক্যের যে সম্পর্ক সেটা। ঠিক আছে, এই সম্পর্ক প্রডিউস করতে হলে আমাদেরকে আগে সমপ্রাবল্যের অঞ্চল চিনতে হবে বা সমপ্রাবল্যের অঞ্চল তৈরি করতে হবে। তাহলে আমরা কিভাবে একটা সমপ্রাবল্যের অঞ্চল তৈরি করব? প্রথমেই আমাদেরকে সমপ্রাবল্যের অঞ্চল তৈরি করতে আমাদের একটা ধনাত্মক দণ্ড নিতে হবে আর একটা ঋণাত্মক দণ্ড নিতে হবে। কি বললাম? সমপ্রাবল্যের অঞ্চল সৃষ্টি করতে হলে আমরা একটা ধনাত্মক দণ্ড নিব আর একটা হচ্ছে ঋণাত্মক দণ্ড নিব। একটা ধনাত্মক দণ্ড নিলাম আর একটা ঋণাত্মক দণ্ড নিলাম। তো এই দুইটা জিনিসকে যখন আমরা কাছাকাছি রাখবো তখন স্বাভাবিকভাবে এই যে প্লাসগুলা মাইনাসকে কি করবে? আকর্ষণ করবে। প্লাস মাইনাসকে আকর্ষণ করবে। আকর্ষণ করার কারণে এখানে আমাদের এই যে সমান্তরাল রেখার সৃষ্টি হবে, তাই না? এখানে সমান্তরাল রেখার সৃষ্টি হবে। তাহলে আমরা প্লাসগুলা মাইনাসকে আকর্ষণ করবে, সমান্তরাল রেখার সৃষ্টি হয়েছে। এই সমান্তরাল রেখা বরাবর প্রত্যেকটা বিন্দুতে আমাদের প্রাবল্য আমরা কি পাবো? সেম পাবো, প্রাবল্য একই হবে। তাহলে আমরা দুইটা দণ্ড নিব, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক, দুইটা কাছাকাছি রাখার ফলে প্লাসগুলা মাইনাসকে আকর্ষণ করবে। আকর্ষণ করার কারণে এখানে সমান্তরাল রেখার সৃষ্টি হবে। তো এই অঞ্চলগুলোতে প্রত্যেকটা বিন্দুতে আমাদের কি প্রাবল্যের মান সমান হবে। এটা হচ্ছে সমপ্রাবল্যের অঞ্চল। এখন সমপ্রাবল্যের অঞ্চলে যে সূত্রটা আসবে সেটা হচ্ছে আমাদের E ইকুয়াল ভি ডিভাইডেড বাই ডি। অর্থাৎ আমরা যদি সমপ্রাবল্যের অঞ্চলে দুইটা বিন্দু নিই, একটা এ আর একটা বি, ঠিক আছে, একটা এ আর একটা বি, মধ্যবর্তী দূরত্ব এখানে হচ্ছে ডি, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের এখানে ডি। তাহলে আমাদের ই হচ্ছে আমাদের কি সমপ্রাবল্যের মান, মানে প্রাবল্যের যে মান সেটা হচ্ছে আমাদের ই। এই যে ভি হচ্ছে আমাদের যে দুইটা বিন্দু নিলাম এ এবং বি, এই দুইটা বিন্দুর কি বিভব পার্থক্য, দুইটা বিন্দুর বিভব পার্থক্য, তাই না? আমাদের ডি হচ্ছে দুইটা বিন্দুর দূরত্ব, আমাদের দুইটা বিন্দু দূরত্ব হচ্ছে আমাদের ডি। ই ইকুয়াল ভি বাই ডি, এটা হচ্ছে একমাত্র সমপ্রাবল্যের অঞ্চলে আমাদের প্রযোজ্য, একমাত্র সমপ্রাবল্যের অঞ্চলেই প্রযোজ্য। এরপরে আসো, যদি জিনিসটা সমপ্রাবল্যের অঞ্চল না হয়, অর্থাৎ সমপ্রাবল্য নয় এমন অঞ্চল, তো এমন অঞ্চলের ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে আমাদের প্রাবল্য আলাদা আলাদা হবে, সেম হবে না। তাহলে যখন একটা জিনিস একটা স্থানে অনেকগুলা জিনিস আলাদা আলাদা হয় তখন আমরা কি করি বলতো? আমরা ইন্টিগ্রেশন করে বের করার চেষ্টা করি, তাই না? তাই এখানে হবে ভি ইকুয়াল ইন্টিগ্রেশন অফ ই ডি আর। এই ডি আর হচ্ছে আমাদের ক্ষুদ্র অংশের সরণ, ক্ষুদ্র অংশের দূরত্ব। তাহলে এটা হচ্ছে সমপ্রাবল্য নয় এমন অঞ্চল। তাহলে এটা অনেক খুব কমই ইউজ হয়, তারপরেও জেনে রাখার জন্য বলা, এটা জেনে রাখবা, ঠিক আছে? এখন এই যে একটা সহজ একটা এমসিকিউ যদি দেখি, কি বলা হচ্ছে প্রশ্নটা পড়ার চেষ্টা করো। 10 নিউটন পার কুলম্ব সমপ্রাবল্যের অঞ্চলে 6 মিটার দূরে থাকা দুটি বিন্দুর বিভব পার্থক্য, তাই না? এই যে দুইটা বিন্দু দূরত্ব দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে, সহজ। আমরা জানি যেহেতু সমপ্রাবল্য বলছে সূত্র একটাই, ই ইকুয়াল ভি বাই ডি। ভি বের করতে বলছে, ভি ইকুয়াল ই ইন্টু ডি। ই এর মান 10, ডি এর মান 6, কত আসবে? 60 ভোল্ট। ইজিলি বের করা যাবে আমাদের এই সূত্রতে। এটা তো সহজ ছিল, কিন্তু আমরা যদি একটু কঠিনের দিকে যাই, এই প্রশ্নটা সবাই পড়ার চেষ্টা করো। 2 ইন্টু 10⁻⁴ কেজি ভরে একটি তেলের ফোঁটার আধান হচ্ছে কিউ। ফোঁটাটি 50 মিলিমিটার দূরে স্থাপিত দুটি সমান্তরাল পাতের মধ্যে স্থির। পাতদ্বয়ের বিভব পার্থক্য 500 ভোল্টেজ, আধান কিউ এর মান কত? তাই না? একটু কঠিন প্রশ্ন পড়ে গেছে। তার আগে প্রশ্ন ভালোভাবে বোঝার চেষ্টা করো, কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা এক পাশে লিখে ফেলো। তারপর আমরা কোন সূত্র বা কোন থিওরিতে যাব সেটা আইডেন্টিফাই করতে হবে। প্রথমেই বলে রাখতে চাই, এখানে বলা হচ্ছে দুইটি সমান্তরাল পাতের মধ্যে স্থির। সমান্তরাল পাত একটু আগে আমরা পাইছি কোথায়? সমপ্রাবল্যের অঞ্চল সৃষ্টি করার সময়, তাই না? তাহলে আমরা এটা যদি একটু বাঁকাভাবে অঙ্কন করি, এটা একটা আমাদের ধনাত্মক দণ্ড নিব, একটা ঋণাত্মক দণ্ড নিব, ঠিক আছে? প্লাস প্লাস প্লাস, মাইনাস মাইনাস মাইনাস। মানে এই যে দেখো, এটা হচ্ছে সমান্তরাল ভাবে আঁকছি, যেহেতু ওরা বলছে সমান্তরাল থাকবে, তাহলে সমান্তরাল দুইটা পাত নিলাম। তাহলে এখানে কি প্লাস মাইনাসকে আকর্ষণ করার কারণে কি হবে? সমান্তরাল রেখা সৃষ্টি হবে।
যার কারণে এটা সমপ্রাবল্যের অঞ্চলে পরিণত হবে। এখানে এই আধানটা মাঝখানে যদি ধরি, মাঝখানে আধানটা থাকবে, আধানটার ওজন কাজ করবে নিচের দিকে, ডব্লিউ ইকুয়াল এম জি কাজ করতেছে নিচের দিকে, আর উপরের দিকে বল কাজ করবে, তড়িৎ বল কাজ করবে উপরের দিকে। তাহলে এই জিনিসটা যদি এখানে স্থির থাকতে চায় তখন কি হতে হবে আমাদের, ওজন ডব্লিউ সমান এফ হইতে হবে, এফ ইকুয়াল ডব্লিউ হতে হবে যখন এটা স্থির থাকতে হবে। ঠিক আছে, মানে স্থির থাকার শর্ত হচ্ছে আমাদের বল এবং ওজন দুইটা সমান হতে হবে, ঊর্ধ্বমুখী যে বল সেটা ওজনের সমান হবে। এতটুকু বুঝতে পারছি? তাহলে এখন হচ্ছে কি, আমরা যেহেতু সমপ্রাবল্যের অঞ্চল, তাই না, তাহলে আমরা প্রথমে হচ্ছে ই ইকুয়াল আমরা জানি এফ বাই কিউ, আর এফ ইকুয়াল এই যে এফ বের করতে হবে, এফ ইকুয়াল হচ্ছে কিউ ই, আর সমপ্রাবল্যের অঞ্চলে কি ই ইকুয়াল আমরা কি লিখতে পারি, ই ইকুয়াল ভি বাই ডি। তো এফ ইকুয়াল আমরা পাচ্ছি কিউ ইন্টু ভি বাই ডি। আমরা প্রশ্ন মতে লিখছি যে এফ ইকুয়াল হবে ডব্লিউ, তাই না, তাহলে এফ এর মান পাচ্ছি কি কিউ ইন্টু ভি বাই ডি, আর ডব্লিউ হচ্ছে এম জি। আমরা বের করব কিউ এর মান, কিউ এর পাশে থাকবে আর ওই পাশে ওই জিনিসগুলো চলে যাবে। এখন মান বসাই দাও, তাই না, এম এর মান দেওয়া আছে 2 × 10⁻⁴ কেজি, 9.8 হচ্ছে জি এর মান, ডি দেওয়া আছে 500 আমাদের মিলিমিটার, 500 মিলিমিটারকে মিটার নিতে হবে 1000 দিয়ে ভাগ করে, কনভার্সন গুলো ভুল করা যাবে না। ঠিক আছে, সরি 500 না, 50 মিলিমিটার দেওয়া আছে, 50 মিলিমিটারকে 1000 দিয়ে ভাগ করে 0.05 আসবে। এরপর আসো ভি এর মান দেওয়া আছে 500 ভোল্টেজ, তো এখান থেকে আমরা কিউ এর মান পাবো 1.96 10⁻17। তাহলে ম্যাথটা আরেকবার সবাই দেখার চেষ্টা করো। পরবর্তী থিওরিতে আমরা যাই। আমাদের এখানে এই জিনিসগুলো এমসিকিউতে কাজে লাগবে, যে আহিত গোলকের বিভব, আহিত গোলকের প্রাবল্য, এই জিনিসগুলো বের করতে দেওয়া হবে, বা থিওরিটিক্যালি আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার রাখতে হবে। আহিত গোলক মানে কি, আমরা একটা গোলক, ঠিক আছে, একটা গোলকের মধ্যে আমরা একটা আধানকে দিব, একটা গোলকের মধ্যে আমরা একটা আধান ধরলাম প্লাস কিউ আধান গোলকের পৃষ্ঠে দিব, মানে এই গোলকের মধ্যে দেওয়া হলে সেটা কিভাবে ছড়ায় যাবে, সেটা আমাদের এই যে গোলকের পৃষ্ঠে সমানভাবেই ছড়ায় যাবে। ঠিক আছে, এটাকে অভ্যন্তরে ঢুকবে, অভ্যন্তরে ঢুকবে না, গোলকের পৃষ্ঠেই সমানভাবে ছড়ায় যাবে। তাহলে আমরা প্রথম কথা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের আমরা যে আর ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ আর থাকবে, তাহলে একটা গোলককে, ঠিক আছে, গোলককে প্লাস কিউ আধান প্রদান করা হলে সেটাতে কি হবে, এই আধান গোলকের পৃষ্ঠে, আমরা যেটা বললাম আর কি, গোলকের পৃষ্ঠে সমানভাবে ছড়িয়ে যাবে, সমানভাবে ছড়িয়ে যাবে। ঠিক আছে, এবং এই সমানভাবে ছড়ানোর পর কি হবে, বলরেখাগুলো পাস হবে, বলরেখাগুলা বাইরে লম্বভাবে অতিক্রম করবে, 90 ডিগ্রি কোণে অতিক্রম করে আমরা পড়ে আসছি, যেহেতু প্লাস এজন্য কি হবে, বলরেখা বাইরে নির্গত হবে, তাই না। তাহলে আমরা আবারও বলছি, আমাদের প্রথম কথা হচ্ছে একটা গোলকের মধ্যে যখন আমরা প্লাস কিউ আধান দিব তখন সেটা তার গোলকের পৃষ্ঠে সমানভাবে ছড়িয়ে যাবে এবং কি হবে, বলরেখাগুলো বাইরে নির্গত হবে। দুইটা কথা আমরা বললাম। এখন এই যে এই গোলকের মধ্যে আমরা কি কুলম্বের সূত্র, বিভবের যে সূত্র ভি ইকুয়াল 1/4πε0 কিউ 1/r, এই সূত্র কি অ্যাপ্লাই করতে পারবো? এটা শুধুমাত্র বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, কিন্তু গোলক কি একটা বিন্দু? গোলক হচ্ছে একটা বস্তু, তাই না, গোলক অনেকগুলা বিন্দু সমন্বয় একটা বস্তু, তাহলে বস্তুর ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হবে না, এই সূত্র প্রযোজ্য একমাত্র বিন্দু চার্জের ক্ষেত্রে। তাহলে কুলম্বের সূত্র যদি আমরা এই গোলকে অ্যাপ্লাই করাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের টেকনিক হচ্ছে আমরা এই বলরেখাগুলোকে, এই যে কেন্দ্র হচ্ছে এটা, বলরেখাগুলোকে পিছনে বর্ধিত করব। দেখো পিছনে যদি বর্ধিত করি সবগুলা বলরেখা কোথায় মিলিত হচ্ছে, গোলকের কেন্দ্রে মিলিত হচ্ছে, সবগুলা বলরেখা এখানে গোলকের কেন্দ্রে মিলিত হচ্ছে। তাহলে বলো কেন্দ্র কি একটা বস্তু নাকি বিন্দু? অবশ্যই কেন্দ্র একটি বিন্দু। তাহলে এটা আমরা কি বলতেছি, এই যে আমাদের যে মন্তব্য বা ডিসিশনটা এখানে আসবে, এখানে একটা অনুসিদ্ধান্ত আসবে, 1 নম্বর অনুসিদ্ধান্ত, আমরা পরপর 3টে অনুসিদ্ধান্ত পাবো। 1 নম্বরটা হচ্ছে আমাদের প্লাস কিউ আধান গোলকের পৃষ্ঠে হলেও আমাদের একে গোলকের কেন্দ্রে বিবেচনা করা যায়।
কেন্দ্রে বিবেচনা করা যায়। কিসের জন্য? আমরা ভি ইকুয়াল 1/4 এপসাইলন নট এই সূত্র প্রয়োগ করার সুবিধার্থে এটাকে বলরেখাগুলোকে পিছনে বর্ধিত করে কেন্দ্রে মিলিত করব, যার কারণে কেন্দ্রে মিলিত হওয়ার কারণে কেন্দ্র একটি বিন্দু এবং সেই বিন্দুতে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। তো এটা হচ্ছে 1 নম্বর অনুসিদ্ধান্ত, মনে রাখবো। 2 নম্বরে আসো। 2 নম্বর সূত্র হবে আমাদের থিওরি হচ্ছে আহিত গোলকের প্রাবল্য। ঠিক আছে, তাহলে আবারও সেম কথা, আমরা এই যে আমরা বারবার বলার দরকার নেই, আমরা এখানে একটা গোলকে প্লাস কিউ আধান দিলে সমানভাবে ছড়িয়ে পড়বে এবং বলরেখাগুলো অতিক্রম করবে, তাই না? একটু আগে ভালোভাবে বলছি, জিনিসগুলো লিখে নিবা। এখন আসো এখানে আমরা প্রাবল্য কিন্তু আমরা বলেছিলাম আগের থিওরি গুলাতে কোনো একটা সময়, যে প্রাবল্য হচ্ছে আমাদের একক ক্ষেত্রফল যদি আমরা অঙ্কন করি, একক ক্ষেত্রফলে অতিক্রমকারী বলরেখার সংখ্যা। ঠিক আছে, অতিক্রমকারী বলরেখা, যতগুলা বলরেখা পাস করবে তার প্রাবল্য তত বেশি হবে, তাই না? তাহলে একক ক্ষেত্রফলে অতিক্রমকারী বলরেখা, সোজা কথা, যতগুলো বলরেখা পাস করবে প্রাবল্য ততটাই হবে। তাহলে দেখো, আমরা যদি এখানে একটা এই যে বর্গক্ষেত্র অঙ্কন করি বা একটা ক্ষেত্র অঙ্কন করি, সেই ক্ষেত্র দিয়ে কয়টা আমাদের বলরেখা যাচ্ছে? 2টা, তার মানে এটা প্রাবল্য কত? 2। বুঝতে পারতেছি? কিন্তু দেখো, এখানে আমরা যদি গোলকের অভ্যন্তরে আমরা কোনো ক্ষেত্র অঙ্কন করি, যে কোনো ক্ষেত্রই অঙ্কন করি না কেন, গোলকের অভ্যন্তরে কি কোনো বলরেখা আছে? বাস্তবে গোলকের অভ্যন্তরে কোনো বলরেখা নাই। তার মানে কোনো বলরেখা না থাকলে গোলকের অভ্যন্তরে প্রাবল্য কি হবে? প্রাবল্য অবশ্যই শূন্য হবে। আগে যে থিওরি সেটাতে আমরা ওই যে কল্পনা করে নিছি যে বর্ধিত করব, ঠিক আছে, কিন্তু এখানে বর্ধিত তো বাস্তব না। এখানে বাস্তব হচ্ছে গোলকের অভ্যন্তরে কোনো বলরেখা নেই। যেহেতু বলরেখা নেই, সেহেতু আমাদের এখানে কি? প্রাবল্য শূন্য। তাহলে আমাদের 2 নাম্বার অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে প্লাস কিউ আধান গোলকের পৃষ্ঠে স্থাপিত হলে গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য। তাহলে গোলকের অভ্যন্তরে আমাদের প্রাবল্য শূন্য, এখানে গুরুত্বপূর্ণ এই কথাটা হচ্ছে এমসিকিউতে আসতে পারে, মনে রাখবো। 2 নাম্বার আমাদের অনুসিদ্ধান্ত গেল। 3 নাম্বার অনুসিদ্ধান্তে আসো। আবারও এখানে আহিত গোলকের বিভব। ঠিক আছে, আমরা যদি একটা গোলক কল্পনা করি এবং গোলকের এটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে, গোলকের পৃষ্ঠে একটা বিন্দু হচ্ছে এ এবং গোলকের অভ্যন্তরে আরেকটা বিন্দু দেওয়া হয়েছে বি। ঠিক আছে, এখানে একই কথা, প্লাস কিউ আধান দেওয়া হয়েছে, বলরেখাগুলো পাস হবে। ঠিক আছে, এগুলো জানি আমরা। আমাদের মেইন ফোকাস হচ্ছে এখানে 2টা বিন্দু দেওয়া আছে। তার হচ্ছে এ বিন্দুর বিভব হচ্ছে ভি এ, বি বিন্দুর বিভব হচ্ছে বি ভি। ঠিক আছে, দেখো গোলকের অভ্যন্তরে প্রাবল্য কি? শূন্য। গোলকের অভ্যন্তরে প্রত্যেকটা বিন্দুতে প্রাবল্য শূন্য, একটু আগের অনুসিদ্ধান্ত। প্রাবল্য যদি শূন্য হয়, এই জিনিসটা ভিতরটা কি একটা সমপ্রাবল্যের অঞ্চল তৈরি হয়েছে না? এখানে একটা সমপ্রাবল্যের অঞ্চল তৈরি হয়েছে। তাহলে সমপ্রাবল্যের অঞ্চলে আমাদের সূত্র কি পাইছিলাম? ই ইকুয়াল আমাদের ভি বাই ডি, মনে আছে? তাহলে ভি ইকুয়াল আমাদের এখানে কি হবে? ই ইন্টু ডি। তাহলে এই ভি কোনটা? 2টা বিন্দুর বিভব পার্থক্য, তাই না? ভি বি মাইনাস ভি এ। আর সমপ্রাবল্যের মান কত? ই এর মান 0, অভ্যন্তরে প্রত্যেকটা বিন্দুতে মান 0। তাহলে ভি বি মাইনাস ভি এ ইকুয়াল আমরা 0 পাচ্ছি। তাহলে ভি বি আমাদের মাইনাস ওই পাশে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে। ভি বি ইকুয়াল ভি এ। আমরা লাস্ট লাইন পাইছি এটা। অর্থাৎ বি বিন্দুতে যে বিভব, এ বিন্দুর বিভব, 2টা বিভবই এখানে কি হবে? সমান হবে। তাহলে 3 নাম্বার অনুসিদ্ধান্ত খুবই ইম্পর্টেন্ট, যেটা বারবার পরীক্ষা আসে, যে আমাদের এই যে প্লাস কিউ আধান গোলকের পৃষ্ঠে স্থাপিত হলেও গোলকের অভ্যন্তরের যে কোনো বিন্দুর বিভব গোলকের পৃষ্ঠের বিভবের সমান। তাহলে 3 নাম্বার অনুসিদ্ধান্ত আমরা কি লিখব? প্লাস কিউ আধান গোলকের পৃষ্ঠে স্থাপিত হলে গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে বিভব পৃষ্ঠের বিভবের সমান। এই 3টে অনুসিদ্ধান্ত আমরা মুখস্থ করে রাখবো এমসিকিউ এর জন্য। আগে তোমরা ভিডিও পজ করে 3টা অনুসিদ্ধান্ত পড়ে নাও, তারপর আমরা একটা গাণিতিক সমস্যা করব, তখনই দেখবা কিভাবে আমরা করি।
পড়া যদি হয়ে থাকে এখন গাণিতিক সমস্যায় চলে আসো। বলা হচ্ছে 0.5 মিটার ব্যাসার্ধের একটি গোলকে 20 কুলম্ব আধান আছে। গোলকের কেন্দ্র হতে 0.4 মিটার দূরের কোনো বিন্দুতে প্রাবল্য এবং বিভব বের করতে দিছে। তাহলে সবাই গোলক আঁকার চেষ্টা করো। গোলক এবং গোলকের হচ্ছে ব্যাসার্ধ দেওয়া আছে কত 0.5 মিটার। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে আসো প্রাবল্য বের করি। এখন হচ্ছে কোন বিন্দুতে কেন্দ্র থেকে, খেয়াল করো কেন্দ্র থেকে 0.4 মিটার, কেন্দ্র হচ্ছে আমাদের এটা, কেন্দ্র থেকে 0.4 মিটার কি আমাদের গোলকের বাইরে হবে নাকি ভিতরে হবে? কমন সেন্স যে আমাদের ব্যাসার্ধ হচ্ছে 0.5 মিটার, তাহলে 5 মিটার মানে হচ্ছে 0.4 মিটার মানে ভিতরেই হবে, 0.4 মিটার গোলকের ভিতরেই হবে। ঠিক আছে, ব্যাসার্ধ থেকে কিছুটা কম। তাহলে প্রাবল্য এখানে কত হবে? বুদ্ধিমানরা কিন্তু বুঝে গেছে প্রাবল্য আমরা জানি গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দু হোক না কেন প্রাবল্য হবে কি 0। 2 নাম্বার অনুসিদ্ধান্ত অনুসারে প্রাবল্য হবে 0। বিভব বের করার চেষ্টা করো এখন। 2 নাম্বার বিভব, বিভবের জন্য কোন নাম্বার অনুসিদ্ধান্ত? 3 নাম্বার অনুসিদ্ধান্ত। 3 নাম্বার অনুসিদ্ধান্ত কি ছিল? যে গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে বিভব পৃষ্ঠের বিভবের সমান। ঠিক আছে, তাহলে এটাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা যেটা ভুল করবে সেটা হচ্ছে যে ভি ইকুয়াল আমাদের 1/4πε0 Q1/r, সূত্র হচ্ছে এটা। তো এটার মান হচ্ছে 9 × 10⁹ Q1 মানে যে আধানটা আছে সেটা কত 20 কুলম্ব, 20। আর এর মান কত? ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা আর এর মান বসাবে হচ্ছে 0.4 মিটার, বলবে যে যেহেতু এই বিন্দুতে বের করতে বলছে বিভবে আর এর মান হবে এটা, 0.4 বসায় দিবে। কিন্তু 3 নাম্বার অনুসিদ্ধান্ত কি বলতেছে? যে কোনো বিন্দুতে আমাদের যে বিভব সেটা পৃষ্ঠের বিভবের সমান, তাহলে পৃষ্ঠের বিভবে আমাদের আর এর মান কিন্তু ব্যাসার্ধের সমান, তাই না? তাহলে কি যে কোনো বিন্দুর দূরত্ব বসাইলে কি আমাদের পৃষ্ঠের বিভব সমান আসবে? আসবে না। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গোলকের অভ্যন্তরে যে বিন্দুই দেওয়া থাকুক না কেন আমাদের গোলকের পৃষ্ঠের বিভবটাই নিতে হবে, অর্থাৎ গোলকের পৃষ্ঠের জন্য গোলকের ব্যাসার্ধ হবে আর এর মান। আর এর জায়গায় সবসময় আমরা লিখব গোলকের ব্যাসার্ধ, তাহলে কিন্তু আমাদের আনসার বের হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে যে বিন্দু দেওয়া থাকবে সেই বিন্দু কিন্তু বসানো যাবে না। আমরা পরবর্তী টপিকে যদি যাই, আমাদের পরবর্তী টপিক হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তাহলে এখানে দ্বি কথাটার অর্থ হচ্ছে দুই, তাহলে দুইটা মেরু থাকবে এখানে। ঠিক আছে, তাহলে তড়িৎ দ্বিমেরু এখানে হচ্ছে দুইটা মেরু থাকবে। এখন আমাদের এখানে প্রথম কথা হচ্ছে এখানে সমমানের দুইটা আধান থাকবে, সমমানের কিন্তু বিপরীতধর্মী দুইটা আধান থাকতে হবে। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে সমমানের কিন্তু বিপরীতধর্মী দুইটা আধান থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এই যে একটা যদি 10 কুলম্ব হয় আরেকটা কত -10 কুলম্ব হবে। 10 10 মানে সমমানের, একটা প্লাস আর একটা মাইনাস মানে হচ্ছে বিপরীতধর্মী। ঠিক আছে, তাহলে আমরা যদি একটা দ্বিমেরু সৃষ্টি করি, একটা সিস্টেম তৈরি করি, এটা কিউ হলে এটা হবে -কিউ। ঠিক আছে, তো দুইটা আধান সমমানের কিন্তু বিপরীতধর্মী এবং বলা হচ্ছে দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2l। ঠিক আছে, এবং মধ্যবিন্দু এটার মাঝখানের বিন্দু হচ্ছে ও। মধ্যবিন্দু থেকে একটা আধান পর্যন্ত এটা হচ্ছে এল, এ পাশে এটা হচ্ছে এল, এল প্লাস এল ইকুয়ালি হচ্ছে 2l। 2l পুরোটা হচ্ছে আমাদের কি মধ্যবর্তী দূরত্ব, দুইটা আধানের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমাদের পরিচয়গুলো যদি আমরা লিখতে চাই, আমরা পরিচয়গুলো হচ্ছে 2l ইকুয়াল আমাদের আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, আর শুধু এল যখন দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু থেকে আধানের দূরত্ব, মধ্যবিন্দু থেকে আধানের দূরত্ব। এই দুইটা কথা কনফিউশন করা যাবে না। এখন এখানে এই যে আমরা বললাম 2l হচ্ছে আমাদের মধ্যবর্তী দূরত্ব, এটাকে বলা হচ্ছে সামান্য দূরত্ব। তা আমাদের সংজ্ঞায় এমন ভাবে বলা হচ্ছে যে সমমানের কিন্তু বিপরীতধর্মী দুইটা আধান সামান্য দূরত্বে থেকে যে সিস্টেম গঠন করে তাকে তড়িৎ দ্বিমেরু বলা হয়। তো 2l সামান্য দূরত্ব হতে হবে। এখন দ্বিমেরুতে আমাদের যে ঘূর্ণন সৃষ্টি করবে সেটা হচ্ছে আমাদের বলা হয় দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে, ভ্রামক কথাটার অর্থ হচ্ছে ঘূর্ণন। তো দ্বিমেরুকে যে জিনিসটা ঘুরাবে সেটাই হচ্ছে আমাদের কি ভ্রামক। ভ্রামককে এখানে প্রকাশ করা হবে পি দিয়ে, তাহলে দ্বিমেরু ভ্রামকের প্রকাশ হচ্ছে পি দিয়ে। পি ইকুয়াল সূত্র হচ্ছে কিউ ইন্টু 2l।
তাহলে আমরা সূত্রটা মনে রাখতে হবে, পি ইকুয়াল কিউ ইন্টু টু এল। ঠিক আছে, আমাদের দ্বিমেরু ভ্রামকের সূত্র পি ইকুয়াল কিউ ইন্টু টু এল। তাহলে দেখো কিউ হচ্ছে আমাদের কি আধান কুলম্ব, এল হচ্ছে মিটার। তাহলে আমাদের দ্বিমেরু ভ্রামকের একক হচ্ছে কুলম্ব মিটার। ঠিক আছে, কুলম্ব মিটার। দ্বিমেরু ভ্রামক এটা ঘূর্ণন সৃষ্টি করবে এবং নির্দিষ্ট দিকে ঘুরাবে, তাহলে অবশ্যই এটা একটা দিক থাকবে। তাহলে দ্বিমেরু ভ্রামক এটা একটা ভেক্টর রাশি, তাই না? দ্বিমেরু ভ্রামক হচ্ছে আমাদের ভেক্টর রাশি। যেহেতু ভেক্টর রাশি, এটার একটা দিক থাকবে। এখন প্রশ্ন হচ্ছে দিক কোন দিকে কাজ করবে? তাহলে আমরা সহজভাবে মনে রাখবো, এটা হচ্ছে আমাদের নেগেটিভ আধান। ঠিক আছে, নেগেটিভ আধান থেকে ধনাত্মক পজিটিভ আধানের দিকে। ঠিক আছে, তাহলে আমাদের মাইনাস থেকে প্লাসের দিকে, সোজা কথা। আমরা দেখো ছবিতে যদি আমরা পি এর দিক দেখাই, দ্বিমেরু ভ্রামকের দিক দেখাতে চাই, এই যে এটা হচ্ছে আমাদের প্লাস আধান, এটা হচ্ছে মাইনাস আধান। তাহলে দ্বিমেরু ভ্রামকের দিক হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে, তাহলে দিক হবে এই দিকে। তাহলে এই ছবিতে পি এর দিক হবে আমাদের এই দিকে। তাহলে এটা কিন্তু আমাদের দ্বিমেরু ভ্রামকের দিক। আমরা সহজভাবে মনে রাখবো মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে কাজ করবে। এখন এই যে দ্বিমেরু যে গঠন হয়েছে, এই সিস্টেমটা স্থায়ী হইতে পারে, অস্থায়ী হইতে পারে। এখন তাহলে স্থায়ী দ্বিমেরু কোন কোন পদার্থ সৃষ্টি করবে সেটা আমাদেরকে মনে রাখতে হবে এমসিকিউর জন্য। স্থায়ী দ্বিমেরু, ঠিক আছে, আমরা ছন্দ দিয়ে মনে রাখার চেষ্টা করব। ছন্দটা হচ্ছে আমাদের ক্লোজ আপ। তাহলে এই যে ক্লো দিয়ে হচ্ছে আমাদের ক্লোরোফর্ম, ক্লো দিয়ে হচ্ছে আমাদের ক্লোরোফর্ম, আদি হচ্ছে অ্যামোনিয়া, প দিয়ে হচ্ছে পানি। এই তিনটা পদার্থ আমাদের স্থায়ী দ্বিমেরু তৈরি করতে সক্ষম। ঠিক আছে, তাহলে ক্লোরোফর্মের হচ্ছে সংকেত জানতে হবে আমাদের। ক্লোরোফর্মের সংকেত হচ্ছে CH3, অ্যামোনিয়া NH3, পানি তো সবাই জানি, তাই না? লিখতে হবে H2O। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের স্থায়ী দ্বিমেরু তৈরি করবে। এখন এখান থেকে এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, আমাদের এখানে কোশ্চেনটা আমরা পড়ার চেষ্টা করি। কি বলছে, জলীয় বাষ্পের মধ্যে একটা তড়িৎ নিরপেক্ষ পানির অণুর ধনাত্মক ও ঋণাত্মক আধানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3.9 পিকোমিটার। পানির দ্বিপোল ভ্রামক, দ্বিপোল ভ্রামক আর দ্বিমেরু ভ্রামক একই কথা। ঠিক আছে, তাহলে দেখো জলীয় বাষ্পের মধ্যে মানে হচ্ছে পানির অণু যেটা H2O, H2O তে আমাদের কয়টা ইলেকট্রন আছে খেয়াল করো। এখানে অক্সিজেন 8টা, অক্সিজেন পরমাণু সংখ্যা 8, আর হাইড্রোজেন হচ্ছে 2। 8 আর 2 হচ্ছে কত? 10। এবং এখানে 10টা ইলেকট্রন আছে, 10টা প্রোটন আছে, তাই না? এই যে আমরা বলছি পানির অণুর ধনাত্মক ও ঋণাত্মক আধানের মধ্যবর্তী, তাহলে ধনাত্মক আধান কোনটা? এখানে প্রোটন যেগুলো সেগুলো ধনাত্মক, আর ইলেকট্রন যেগুলো সেগুলো হচ্ছে ঋণাত্মক। তাহলে পানির অণুর মধ্যে এই যে 10টা ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক প্রান্ত তৈরি করবে, আর 10টা প্রোটন হচ্ছে ধনাত্মক প্রান্ত তৈরি করবে। তাহলে আগে আমাদেরকে কি করতে হবে? আমাদের দ্বিমেরু সিস্টেম গঠন করতে হবে, ছবি আঁকতে হবে। যে 10টা প্রোটন, 10টা ইলেকট্রন, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের কত? 3.9 পিকোমিটার। পিকোমিটার থেকে মিটারে নিতে হবে। তাহলে 1 পিকোমিটার সমান কত মিটার? যারা জানো না জেনে নিতে হবে, 10^12। 1 পিকোমিটার ইকুয়াল 10^12 মিটার। তাহলে এখন আমাদেরকে বলছে দ্বিমেরু ভ্রামক বা দ্বিপোল ভ্রামক বের করতে। তাহলে আমরা জানি পি ইকুয়াল কিউ ইন্টু টু এল। কিন্তু দেখো এখানে এই যে 10টা ইলেকট্রন, 10টা প্রোটন, তাহলে এখানে আধানে কনভার্ট করলে কি হবে? 10 ইন্টু 1.6 10^19। এখানেও 10 ইন্টু 1.6 10^19। প্রোটন বা ইলেকট্রনের চার্জ এখানে গুণ হবে। তাহলে কিউ এর মান হচ্ছে 10 ইন্টু 1.6 10^19। 2L এর পুরাটা মান হচ্ছে 3.9 10^12। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু আমরা আনসার পেয়ে যাব। সম্ভবত আনসার আসবে 6.24 10^30 কুলম্ব মিটার। আশা করছি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ম্যাথে যাই। ঠিক আছে, এখানে একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে। এই সমবাহু ত্রিভুজে 3টা বিন্দুতে 3টা আধান দেওয়া আছে। ঠিক আছে, এবং এখানে বলছে তুল্য দ্বিমেরু ভ্রামক। তুল্য মানে হচ্ছে লব্ধি, লব্ধি দ্বিমেরু ভ্রামক বের করতে বলছে। তাহলে প্রশ্নটা সবাই বোঝার চেষ্টা করো এবং ছবির দিকে তাকাও। এখানে আমাদের ABC, এতে 2 ন্যানো কুলম্ব, এখানে -2 ন্যানো কুলম্ব আধান, এখানে 2 ন্যানো কুলম্ব আধান। ঠিক আছে, তাহলে আমরা জানি আমাদের সমমানে যে 2 2 সমমানের বিপরীতধর্মী, এটা মাইনাস এটা প্লাস।
তাহলে এই দুইটা মিলে একটা দ্বিমেরু সৃষ্টি করবে। এরপর দেখো এটা এটা টু টু সমমানের, এটা মাইনাস এটা প্লাস বিপরীতধর্মী, তাহলে এই দুইটা মিলে আরেকটা দ্বিমেরু সৃষ্টি করবে। এটা সমমানের, তারপর হচ্ছে এটা প্লাস এটাও প্লাস, তাহলে এটা বিপরীতধর্মী কি হয়েছে? এটা বিপরীতধর্মী হয় নাই, সমধর্মী হয়ে গেছে। এটা নিয়ে আমাদের দ্বিমেরু সিস্টেম গঠন হবে না। তাহলে এই ত্রিভুজে আমরা কয়টা দ্বিমেরু সিস্টেম পাবো? দুইটা। একটা হচ্ছে এ আর বি, আর একটা হচ্ছে বি আর সি। বুঝতে পারছি? তাহলে আমাদের এখন প্রথমে আমরা ধরবো যে এ আর বি দ্বিমেরু ভ্রামক হচ্ছে P1 আর বি আর সি হচ্ছে P2। আমরা জানি মাইনাস থেকে প্লাসের দিকে, এর জন্য বি থেকে এর দিকে যাবে, এটা বি থেকে সি এর দিকে যাবে, তাই না? তাহলে আমাদের এখানে এই যে P1 যদি বের করতে চাই, এটা হচ্ছে Q ইন্টু 2L। কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে আমাদের এই যে 2 ন্যানো কুলম। তাহলে এখানে জানতে হবে 1 ন্যানো কুলম সমান কত কুলম? 1 ন্যানো হচ্ছে 10⁻৯, তাই না? তো এগুলো জানতে হবে, কনভার্সন ভুল করা যাবে না, কনভার্সন ভুল করলেই জিরো। তো এখানে 2 ইন্টু 10⁻৯, 2L এর মান কত? দেখো প্রত্যেকটা বাহু হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার, তার মানে বি থেকে এ হচ্ছে 2 সেন্টিমিটার, বি থেকে সি হচ্ছে 2 সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটারে নিতে হবে, 100 দিয়ে ভাগ 0.02, 4 ইন্টু 10⁻11 কুলম্ব মিটার। এরপর হচ্ছে এটা যেহেতু আমাদের কি ভেক্টর রাশি, একক অবশ্যই রাখবে, কমা দিয়ে একক লিখতে হবে। কোন বরাবর কাজ করতেছে? P1, এই যে বি থেকে এর দিকে যাচ্ছে, তার মানে বি এ বরাবর, এটা লিখতে হবে। এরপর আসো P2 ইকুয়াল আমাদের কিউ ইন্টু 2L, আবারও সেম মান, তাই না? সবকিছুই সেম মান, সেম আসবে, 4 ইন্টু 10⁻11। তাহলে এখানে কি হবে? বি থেকে যাবে সি এর দিকে, বি সি বরাবর। তা আমরা দুইটা P1 P2 পাইছি, এখন কি হবে? লব্ধি, তুল্যমানী কথাটার অর্থ হচ্ছে লব্ধি বের করতে বলছে, তার মানে পি নেট ইকুয়াল রুট P1 স্কোয়ার প্লাস P2 স্কোয়ার প্লাস 2P1 P2 কজ আলফা। লব্ধি বলের যে সূত্র, সেখান থেকে আমরা এটা বসাবো। আমাদের কাছে কিন্তু এখন P1 এর মান আছে, P2 এর মান আছে, কোনটা নেই? আলফা এর মান নেই। আলফা কি? আলফা হচ্ছে P1 এবং P2 এর মধ্যবর্তী কোণ। তো ছবিতে দেখো P1 যাচ্ছে এইদিকে, P2 হচ্ছে এইদিকে, মধ্যবর্তী কোণ হচ্ছে মাঝখানেরটা। তাহলে এখানে তোমাকে কি হিন্ট দিয়ে দিচ্ছে? এটা একটা সমবাহু ত্রিভুজ, 2 2 2, অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত হয়? 60 ডিগ্রি হয়। তাহলে P1 এবং P2 এর মাঝখানের কোণটা এখন কত? 60 ডিগ্রি। তাহলে আলফা এর মান আমরা পেয়ে যাচ্ছি 60 ডিগ্রি। আলফা এর মান বসিয়ে ক্যালকুলেট করলে আনসার পেয়ে যাবা। ঠিক আছে, 6.93 10⁻11 আসতে পারে। আশা করছি এই যে দ্বিমেরু ভ্রামক নিয়ে আমরা ম্যাথ আসলে পারা যাবে। এর পরবর্তীতে আমাদের যে টপিক, সেটা হচ্ছে এই যে দ্বিমেরু সিস্টেমটা পড়লাম, সেটার অক্ষীয় বিন্দুতে প্রাবল্য বের করার চেষ্টা করব। তাহলে আমরা যদি ধরি কিউ মাইনাস কিউ, ঠিক আছে, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2L, এটা একটা দ্বিমেরু সিস্টেম তৈরি হয়েছে, তাই না? এটা একটা দ্বিমেরু সিস্টেম তৈরি হয়েছে এবং মধ্যবিন্দু আমরা হচ্ছে এখানে ও, ও হচ্ছে মধ্যবিন্দু, এতটুকু হচ্ছে এর, এতটুকু এল। ঠিক আছে, আমরা এটাকে ধরবো হচ্ছে এ, এটাকে ধরবো বি। তাহলে আমাদের বি হতে আমরা ডানে সি একটা বিন্দু ধরবো, ঠিক আছে, সি আরেকটা বিন্দু ধরবো, সি আরেকটা বিন্দু ধরবো। এবং খুব ইম্পর্টেন্ট এখানে, এই যে মধ্যবিন্দু ও হতে সি পর্যন্ত দূরত্ব ধরবো আমরা আর। ঠিক আছে, মধ্যবিন্দু ও হতে সি পর্যন্ত দূরত্ব ধরবো আমরা আর। তাহলে আমাদের এখানে একটা সূত্র আসবে, জাস্ট আমাদের সূত্রটাই মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে এই সূত্রের প্রমাণগুলো খুবই হিবিজিবি, অনেক বড় হয়। ঠিক আছে, চাইলে দেখাতে পারবো, কিন্তু সময়ের ব্যাপার, কিন্তু এবং প্রমাণগুলো কোনো কাজেই লাগে না। ঠিক আছে, আমাদের মেইন যেটা লাগবে সেটা হচ্ছে সূত্র, এবং সূত্রের ভিত্তিক যে ম্যাথগুলা, এই সূত্রের উপর কি কি ম্যাথ আসতে পারে সেটাই আমাদের জানার বিষয়। তাহলে আমরা প্রমাণের দিকে এত বেশি ইম্পর্টেন্স দিব না। ঠিক আছে, আমাদের এখানে হচ্ছে এই যে দেখো সি বিন্দু কেন ধরছি? এই যে আমাদের এ এবং বি, মানে এটা একটা অক্ষ, অক্ষকে এই যে এদিকে বর্ধিত করলে যাইতে থাকবে, পিছনে বর্ধিত করলে যাইতে থাকবে, অর্থাৎ এই অক্ষ বরাবর যে কোনো বিন্দু, আমরা এদিকেও ধরতে পারতাম সি, বা আরেকটা বিন্দু ধরতে পারতাম ডি। তাহলে এই অক্ষ বরাবর যে কোনো বিন্দুতে প্রাবল্যের সূত্র আমরা এখানে বের করতে চাচ্ছি, তাই না? তাহলে আমাদের প্রাবল্যের সূত্র হবে ই ইকুয়াল, ঠিক আছে, ই ইকুয়াল 1/4πε0 2pr ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার।
এটা হচ্ছে আমাদের প্রাবল্যের সূত্র, ঠিক আছে। অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় যে কোনো বিন্দুতে প্রাবল্যের সূত্র হচ্ছে এটা 1/4πε0 2pr। পি তো আমরা জানি, পি হচ্ছে দ্বিমেরু ভ্রামক, পি ইকুয়াল কিউ ইন্টু 2l দিয়ে বের করতে হবে। আর এর মান কি? আর এর মান আবারও বলতেছে, আর হচ্ছে যে মধ্যবিন্দু, দ্বিমেরু ভ্রামকের মধ্যবিন্দু থেকে যে নির্ণেয় বিন্দু সি বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে আর। ছোট হাতের এল হচ্ছে মধ্যবিন্দু থেকে একটা আধানের দূরত্ব হচ্ছে ছোট হাতের এল, ঠিক আছে। এখন আমাদের এই যে যেহেতু এই যে আমাদের প্রাবল্য আমাদের ভেক্টর রাশি, আমরা জানি প্রাবল্যের মানও আছে দিকও আছে, তাহলে এই যে তড়িৎ দ্বিমেরুতে এই প্রাবল্যের দিক কোন দিকে কাজ করবে? প্রাবল্যের দিক কাজ করবে আবারও ওই যে দ্বিমেরু ভ্রামকের দিক বরাবর, অর্থাৎ মাইনাস থেকে প্লাস আধানের দিকে, মাইনাস থেকে প্লাস আধানের দিকে, ঠিক আছে। পি যেদিকে কাজ করবে প্রাবল্য সেই দিকেই কাজ করবে, এটা আমরা মনে রাখবো। সূত্রটা একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করব, মুখস্থ করে ফেলবো। পরবর্তীতে যে সূত্র আসবে এখানে সেটা হচ্ছে এই যে তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় বিন্দুতে যে কোনো বিন্দুতে আমাদের বিভব, একটু আগে ছিল প্রাবল্য এখন বিভব, আমাদের ক্রাইটেরিয়া সেম, অর্থাৎ আমার একটু আগে যে ছবিটা ছিল সেটা এখানে কি হবে, সেম ভাবে হবে। আমাদের যে দ্বিমেরু সিস্টেম তৈরি হবে, এটা কিউ, এটা মাইনাস কিউ, ঠিক আছে। মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2l, মধ্যবিন্দু হচ্ছে l, এবং মধ্যবিন্দু থেকে একটা বিন্দু হচ্ছে সি, তার দূরত্ব হচ্ছে আর। আমাদের ক্রাইটেরিয়া সেম, ঠিক আছে। তাহলে সূত্র হচ্ছে আমাদের ভি নেট ইকুয়াল, ঠিক আছে, 1/4πε0 ইন্টু পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এটা হচ্ছে বিভবের সূত্র। এখানে কিন্তু ই নেট হবে, ঠিক আছে, লব্ধি প্রাবল্য। তাহলে আমাদের এই যে পার্থক্য, ওই সূত্রের সাথে পার্থক্য হচ্ছে এখানে 2 নেই, আর নেই, আর হোল স্কোয়ার নেই, তাই না। প্রাবল্যের সাথে এটার পার্থক্য এখানে ডিরেক্ট পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। আর এবং এর আমরা পরিচয় জানি। তাহলে বিভব হচ্ছে আমাদের স্কেলার রাশি, বিভবের কি কোনো দিক থাকবে? দিক থাকবে না, বিভবের কোনো দিক থাকবে না। আমরা দুইটা সূত্র মনে রাখার চেষ্টা করব। এখন এই দুইটা সূত্র থেকে আমাদের যে ম্যাথ আসতে পারে সেটা দেখো। দুইটা আধান, একটা হচ্ছে 10 কুলম্ব আর একটা মাইনাস 10 কুলম্ব, এটাকে 25 মাইক্রোমিটার দূরত্বে রেখে দ্বিমেরু গঠন করা হয়েছে। ঋণাত্মক আধান হতে 2 মিটার দূরের কোন বিন্দুতে প্রাবল্য এবং বিভব বের করতে বলছে। তাহলে ফার্স্ট অফ অল তোমাকে আগে ছবি আঁকতে হবে, ছবি না আঁকলে বোঝা যাবে না। তাহলে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 10 কুলম্ব এখন আর মাইনাস 10 কুলম্ব, মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 25 মাইক্রোমিটার, মাইক্রো থেকে মিটারে নিতে হবে, 1 মাইক্রো হচ্ছে 10⁻⁶, তাই না। তাহলে এখানে এরপরে যেটা বলছে, ঋণাত্মক আধান বা ঋণাত্মক চার্জ হতে 2 মিটার দূরের কোনো বিন্দু, খেয়াল করে যে ঋণাত্মক -10 থেকে 2 মিটার দূরে, এতটুকু হচ্ছে 2 মিটার, এটাতে আমরা একটা বিন্দু ধরবো সেটা হচ্ছে সি। তাহলে এটাতেই আমাদের প্রাবল্য এবং বিভব বের করতে বলছে। তাহলে আমরা বলেছিলাম এই যে এটা যদি মধ্যবিন্দু হয়, মধ্যবিন্দু হতে সি বিন্দু দূরত্ব হচ্ছে আর, আর এর মান কি আমাদের ডিরেক্ট দেওয়া আছে? আর এর মান ডিরেক্ট দেওয়া নেই। কিভাবে বের করতে হবে দেখো, এই যে ও থেকে -10 কুলম্ব হচ্ছে ছোট হাতের এর, তারপর -10 থেকে এটা হচ্ছে 2, তাহলে এর এবং 2 যোগ করলে আমরা আর পেয়ে যাব, তাই না। তাহলে আমাদের আর ইকুয়াল এল প্লাস 2 মিটার। এর এর মান কত দেখো, এখানে পুরোটা 2 এর হচ্ছে আমাদের 25 ইন্টু 10⁻⁶, তাহলে 25কে অর্ধেক করলে আমরা ছোট হাতের এল পাবো, 2l কে অর্ধেক করলে এল পাবো, তাহলে কত আসবে 12.5 ইন্টু 10⁻⁶ প্লাস 2 মিটার, ঠিক আছে। এভাবে আমরা কিন্তু ছোট হাতের আর পেয়ে যাব। তাহলে ছোট হাতের আর আমাদের কাছে আছে, আমাদের কাছে স্মল এল আছে, তাহলে এখন সূত্র বসাই দাও। ই নেট ইকুয়াল 1/4πε0 2pr আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তাহলে এখানে কিন্তু এই যে পি এর মান বের করবো কিভাবে, কিউ ইন্টু 2l দিয়ে। 2l এর মান হচ্ছে কত, 25 ইন্টু 10⁻⁶, আর কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে 10 কুলম্ব। আশা করছি বের করতে পারবে। একইভাবে ভি নেটের সূত্র দিয়ে ভি নেট বের করে ফেলবো। আমরা এখানে দেখানোর বিষয় ছিল যে আমরা এখানে আর এর মান কিভাবে বের করব সেটা। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আমরা একটু আগে অক্ষীয় বিন্দু মানে তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর যে কোনো একটা বিন্দু, আর এখন বলছে অক্ষের বাইরে, মানে অক্ষ হতে হবে এমনটা না, অক্ষের বাইরে যদি যে কোনো বিন্দু হয় সেই যে কোনো বিন্দুতে বিভব কিভাবে আমরা বের করব।
তাহলে এখানে চিত্রটা কিভাবে হইতে পারে, আমরা ধরলাম মাইনাস কিউ কিউ, ঠিক আছে, এটা হচ্ছে দূরত্ব হচ্ছে আমাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2l, আমাদের মধ্যবিন্দু হচ্ছে 0 বা ও ধরি, আমরা ও ধরবি, ঠিক আছে। তাহলে আমাদের এই যে আমরা আগে বলছিলাম এই যে কিউ এবং মাইনাস কিউ এর অক্ষ বরাবর এই যে বর্ধিত করলে যে কোনো বিন্দুতে আমরা কি বের করব, প্রাবল্য এবং বিভব। আর এখন ক্রাইটেরিয়া হচ্ছে এটার অক্ষের বাইরে যে কোনো বিন্দু হইতে পারে, ঠিক আছে, অক্ষের বাইরে যে কোনো বিন্দু হইতে পারে। আমরা একটা বিন্দু ধরবো সেটা হচ্ছে কিউ, ঠিক আছে, আমরা একটা বিন্দু ধরবো সেটা হচ্ছে কিউ। এই কিউ বিন্দুতে আমরা কি বের করব, বিভব বের করব। তাহলে এটার সাথে এটা সংযোগ ঘটাতে হবে, ঠিক আছে, এটার সাথে এটা সংযোগ ঘটাতে হবে। তাহলে এই যে আমাদের একটা থিটা প্রডিউস হচ্ছে, একটা কোণ প্রডিউস হচ্ছে, সেটা হচ্ছে আমাদের থিটা, ঠিক আছে। আর আমাদের এই যে কিউ বিন্দু মানে মধ্যবিন্দু থেকে কিউ বিন্দু দূরত্ব আমরা ধরবো আর। তাহলে এখানকার আর হচ্ছে মধ্যবিন্দু থেকে আমাদের যে নির্ণয় বিন্দু সেটা দূরত্ব। আমাদের পরিচয়গুলো ভালোভাবে মনে রাখতে হবে। আমরা বলতেছি, ঠিক আছে, আমরা বলতেছি যে আমাদের আর ইকুয়াল, আর হচ্ছে আমাদের কি মধ্যবিন্দু, যে মধ্যবিন্দু থেকে নির্ণয় বিন্দুর সংযোজক রেখা, ঠিক আছে, সংযোজক রেখা। এবং আমাদের থিটা, এই যে থিটা প্রডিউস হয়েছে এখানে, কার কার সাথে প্রডিউস হয়েছে, এখন দেখো আমাদের দ্বিমেরু ভ্রামক এখানে কোনটা থেকে কোনটার দিকে কাজ করবে, দ্বিমেরু ভ্রামক আমরা বলছি মাইনাস থেকে প্লাসের দিকে। তাহলে এই যে এখানে মাইনাস থেকে প্লাসের দিকে কাজ করবে আমাদের পি এর দিক, তাই না, তাহলে আমরা পি লিখবো, পি হচ্ছে এই দিকে কাজ করতেছে। তাহলে থিটা প্রডিউস হচ্ছে কোন দুইটার মাঝখানে, এই যে দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে, দ্বিমেরু ভ্রামক এবং এই যে সংযোজক রেখা, এই দুইটার মাঝখানে আমাদের থিটা, বুঝতে পারছি। তাহলে আমাদের থিটাই পরিচয় লিখবো আমরা, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সাথে, দ্বিমেরু ভ্রামকের সাথে সাথে সংযোজক রেখার কোণ, ঠিক আছে। তাহলে এই পরিচয়গুলো আমরা মনে রাখবো। তাহলে এখানেও আমাদের প্রমাণ আমরা দেখবো না, হিবিজিবি প্রমাণ, আমরা ডিরেক্ট সূত্রে চলে যাব, কারণ এখানে সূত্রটা মনে রাখাই টাফ হয়ে যাবে, একটু কঠিন। আমাদের সূত্র ভি ইকুয়াল 1/4πε0 পি কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বিভবের সূত্র। বিভবের এই সূত্রটা একটু একটু ইজি আছে, কিন্তু এর চেয়েও জটিল হচ্ছে আমাদের প্রাবল্যের সূত্রটা। তাহলে এখানে জটিল থাকলেও আমাদের কিছু করার নেই, বারবার পড়ে তারপর মনে রাখতে হবে, ঠিক আছে, বারবার পড়লে জিনিসটা মনে থাকবে। তাহলে এখানে পি আবারও হচ্ছে দ্বিমেরু ভ্রামকের কথা বলতেছে, পি করে আমাদের কিউ ইন্টু 2l এভাবে বের করতে হবে। থিটাটা আমরা বলছি, থিটা হচ্ছে আমাদের সংযোজক রেখার সাথে দ্বিমেরু ভ্রামকের কোণ। আর এর পরিচয় কি, আর হচ্ছে আমাদের মধ্যবিন্দু থেকে নির্ণেয় বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের আর। তাহলে এটা হচ্ছে আমাদের বিভব। এখন এই যে এই সেম সেম ক্রাইটেরিয়ায় সেম আমাদের চিত্রে আমরা প্রাবল্য বের করব। অর্থাৎ এই যে কিউ বিন্দুতে আমরা বিভবের সূত্র পাইছি, এখন কিউ বিন্দুতে যদি প্রাবল্য বের করতে দেয় প্রাবল্যের সূত্র জানতে হবে। তাহলে পরিচয়গুলো সেম থাকবে। আমাদের সূত্র হচ্ছে ই ইকুয়াল 1/4πε0, ঠিক আছে, পি বাই আর কিউব ইন্টু √1 + 3 cos স্কোয়ার থিটা। তাহলে সূত্রটা একটু বড়, বারবার পড়তে হবে, ঠিক আছে, পি বাই আর কিউব ইন্টু 1 + 3 cos স্কোয়ার থিটা, এটা হচ্ছে প্রাবল্যের সূত্র। আমরা আগেই বলেছিলাম প্রাবল্য হচ্ছে একটা কি ভেক্টর রাশি, সেটার অবশ্যই কি থাকবে, দিক থাকতে হবে, প্রাবল্যের দিক থাকতে হবে। তাহলে তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে যদি প্রাবল্য বের করতে দেয় সাথে দিক বের করতে হবে সিকিউতে, তাই না, এছাড়া এমসিকিউতে আসতে পারে। তাহলে এখানে আমাদের দিক কিভাবে আমরা বের করব, আমরা দিক ধরে নিতে হবে। কিভাবে ধরবো, আমরা এই যে এটা আমরা ধরলাম মাইনাস কিউ কিউ, আগের ছবিটা, এটা হচ্ছে মধ্যবিন্দু ছিল, মধ্যবিন্দুর সাথে সংযোজক রেখা নির্ণয় বিন্দুর কিউ, ঠিক আছে। এখন আমাদের এই যে এখানে আমরা আমরা ধরলাম যে এই যে এই রেখা থেকে, ঠিক আছে, এই রেখার যে কোনো একটা বিন্দু থেকে প্রাবল্য এই দিকে যাবে, এটা আমরা ধরলাম থিটা কোণে যাবে, ধরে নিব, ঠিক আছে, সরি থিটা তো অলরেডি আছে, থিটা অলরেডি আছে, আমরা ধরবো আরেকটা কোণ। তাহলে আমরা ধরলাম এই যে এই রেখা থেকে আমাদের প্রাবল্য যাবে এই দিকে, ঠিক আছে, প্রাবল্য এই দিকে ই ধরে নিলাম, এবং এই কোণটা হচ্ছে আমাদের ফাই, এই কোণটা হচ্ছে আমাদের ফাই, ঠিক আছে, এটা আমরা ধরে নিতে হবে। তাহলে আমাদের
প্রাবল্যের দিক বের করব, সূত্র হচ্ছে আমাদের টেন ফাই ইকুয়াল হাফ টেন থিটা। ঠিক আছে, টেন ফাই ইকুয়াল হাফ টেন থিটা। তাহলে আমাদের এই যে যে ফাই কোণটা এখানে তৈরি হয়েছে, ফাই কোণটার পরিচয় কি তাহলে আমাদের? এটা হচ্ছে আমাদের এই যে আমাদের যে সংযোজক রেখাংশ এবং প্রাবল্য, এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের ফাই। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই সূত্র ফাই, আমরা যে থিটা এর মান বসাই ফাই এর মান বের করব, ফাই ইকুয়াল টেন ইনভার্স। ঠিক আছে, এভাবে এখানে যে মানটা আসে সেখানে এখানে বসে যাবে, ফাই এর মান বের হয়ে যাবে। এটা এতটা বেশি আসে নাই, তারপর আমরা মনে রাখবো। এখন এই রিলেটেড কি ম্যাথ আসতে পারে প্রশ্নটা একটু পড়ার চেষ্টা করি সবাই। একটি তড়িৎ দ্বিমেরুর চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। দ্বিমেরু হতে 3 সেন্টিমিটার দূরে এর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপরে তড়িৎ প্রাবল্য দেওয়া আছে। তাহলে ছবি আঁকতে হবে মাস্ট, ছবি না আঁকা ছাড়া বোঝা যাবে না। ঠিক আছে, আমাদের কি বলা হচ্ছে চার্জের পরিমাণ, তাহলে কিউ এর মান বের করতে বলছে, কিউ ইকুয়াল হোয়াট। তাহলে কিউ এর মান কিন্তু দেওয়া নেই, বের করতে হবে। ঠিক আছে, তাহলে কিউ মাইনাস কিউ। ঠিক আছে, এবং হচ্ছে এটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2l। মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কত? 3 ইন্টু 10 ইনভার্স 19 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে কিসে নিতে হবে? মিটারে নিতে হবে, 100 দিয়ে ভাগ, 10 ইনভার্স 21 মিটার, তাই না? তাহলে এখানে আমাদের বলছে এর অক্ষের, দেখো এই যে আমাদের অক্ষটা, এর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপরে তড়িৎ প্রাবল্য হচ্ছে আমাদের 3.2 ইন্টু 10 ইনভার্স 15। তাহলে অক্ষটা হচ্ছে এটা, অক্ষের লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে অক্ষের লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে আমাদের আগে মাঝখানের বিন্দু হচ্ছে ও, আইডেন্টিফাই করতে হবে, মাঝখানের বিন্দু হচ্ছে ও। তাহলে এখান থেকে লম্বভাবে যেটা যাবে সেটাকেই বলা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। ঠিক আছে, অর্থাৎ 90 ডিগ্রি কোণে কাজ করবে, লম্ব সমদ্বিখণ্ডক। এই লম্ব সমদ্বিখণ্ডকে মানে এখানে একটা বিন্দু থাকবে, আমরা ধরলাম কিউ, সেখানে প্রাবল্য দেওয়া আছে। এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে বিন্দু সেটাতে প্রাবল্য দেওয়া আছে, বুঝতে পারতেছি? তাহলে এই দূরত্বটা হচ্ছে আমাদের কত? আর। এই দূরত্বটা হচ্ছে আর। আর কত দেওয়া আছে? আর হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার। বুঝতে পারছি? অক্ষের এই যে দ্বিমেরু হতে 3 সেন্টিমিটার দূরে আমাদের অক্ষের লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে এটা। 3 সেন্টিমিটার থেকে মিটারে নিবা। তো এখন হচ্ছে প্রাবল্য বের করতে, সরি প্রাবল্য দেওয়া আছে, তাহলে প্রাবল্য দেওয়া থাকলে প্রাবল্যের সূত্র হবে, বিভব দেওয়া থাকলে বিভবের সূত্র হবে 1/4πε0 পি বাই আর কিউব ইন্টু 1 + 3 cos স্কোয়ার থিটা। তাই না? এটা হচ্ছে সূত্র। আমাদেরকে এখানে বের করতে হবে কিউ এর মান। এখন এই সূত্রে কি কিউ আছে? আছে, যে পি এর মধ্যে কিউ লুকায়িত আছে, তাহলে পি কে ভাঙতে হবে, তাই না? পি কে ভেঙে আমরা কি লিখবো? পি হচ্ছে আমাদের কিউ ইন্টু 2l, কিউ ইন্টু 2l। তাহলে এটা হচ্ছে একটু হিবিজিবি হবে। আমরা হচ্ছে এই যে আর গুণন করে নিব, এখানে হচ্ছে দুই পাশে স্কোয়ার করে দিব, আর গুণন করে নিব, আর গুণন করে আমরা কিউ কে পাশে রাখবো আর বাকি মানগুলো এ পাশে চলে আসবে। এরপর মান বসিয়ে দিলেই ম্যাথ হয়ে যাবে। বুঝতে পারছি? এখন আমরা রৈখিক জিনিস, রৈখিক এবং কৌণিক যে পার্থক্য, মানে কৌণিক গতিশক্তিতে বা কৌণিক গতিতে আমাদের কোন কোন টার্ম ইউজ হবে আর রৈখিক গতিতে আমরা কোন কোন টার্ম ইউজ করব, আমরা এগুলো কিন্তু নিউটনিয়ান বলবিদ্যায় ডিটেলস পড়েছিলাম, মনে আছে কিনা জানি না। এরপর এখানে আবার রিভিউ করতেছি। আমরা রৈখিক গতিতে যেটা বল এফ, সেটা কৌণিক গতিতে কি ছিল? টাউ ছিল, টর্ক। ঠিক আছে, আমাদের রৈখিক গতিতে আমাদের ত্বরণ এ, কৌণিক গতিতে কৌণিক ত্বরণ হচ্ছে আলফা, তাই না? আমাদের রৈখিক গতিতে বেগ হচ্ছে বি, আর এখানে কৌণিক গতিতে কৌণিক বেগ হচ্ছে ওমেগা। আমাদের রৈখিক সরণ হচ্ছে এস, কৌণিক সরণ হচ্ছে আমাদের থিটা, তাই না? এই জিনিসগুলো কিন্তু জেনে রাখতে হবে, সামনে আমাদের এই টার্মগুলো রাখবে। তাহলে এটা গেল রৈখিক গতি এবং কৌণিক গতিতে আমাদের ইউজ করা হয় যেগুলো সেগুলো। এখন অনেক জিনিস হচ্ছে ধ্রুব, ধ্রুব বল দিয়ে হয়, অনেক জিনিসগুলো হচ্ছে পরিবর্তনশীল বল দিয়ে হয়। ঠিক আছে, ধ্রুব বল মানে ফিক্স থাকবে, পরিবর্তনশীল মানে প্রত্যেকটা পয়েন্টে বলের মান হচ্ছে আলাদা, পরিবর্তনশীল বল। তাহলে আমাদের ধ্রুব বল দ্বারা কৃত কাজ আমরা পাইছিলাম ডব্লিউ ইকুয়াল এফ এস, তাই না? আর এখানে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হচ্ছে ডব্লিউ ইকুয়াল ইন্টিগ্রেশন করতে হয় ইন্টিগ্রেশন এফ ডিএক্স। তাহলে এখানেও যদি থিটা থাকে কাজের ক্ষেত্রে তাহলে হবে এফ এস কস থিটা। ঠিক আছে,
এখানে কি হবে ইন্টিগ্রেশন এফ কস থিটা ডিএক্স, এফ কস থিটা ডিএক্স, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের ডব্লিউ ইকুয়াল হচ্ছে আমাদের টাউ থিটা, এটা একটা সূত্র, এটা হচ্ছে কৌণিক গতির কৃতকাজ, ডব্লিউ ইকুয়াল টাউ থিটা। সেই টাউটা যদি আমাদের ধ্রুব হয় তখন এই সূত্র, কিন্তু পরিবর্তনশীল হলে কি হবে ইন্টিগ্রেশন টাউ ডি থিটা, ইন্টিগ্রেশন টাউ ডি থিটা। জাস্ট এগুলো বলা যে কোন আমাদের ধ্রুব বল থাকলে কি হবে, পরিবর্তনশীল বল থাকলে আমরা সব ক্ষেত্রে ইন্টিগ্রেশন করব, এই জিনিসটা বোঝানোর জন্যই এটা বলা, আমরা মনে রাখার চেষ্টা করব। এবং পরবর্তী খুবই ইম্পর্টেন্ট একটা টপিক যেটা আমাদের এমসিকিউতে বা সিকিউতে বারবার দেয় এই অধ্যায়ে, যে তড়িৎ দ্বিমেরুকে ঘুরাইতে কৃতকাজ, একটা সিস্টেমের মধ্যে তড়িৎ দ্বিমেরুকে ঘুরাইতে কৃতকাজ, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আমরা যদি একটা সমপ্রাবল্যের অঞ্চল সৃষ্টি করি, কিভাবে সমপ্রাবল্যের অঞ্চল সৃষ্টি করতে হয় আমরা সবাই জানি। মানে এই অধ্যায়ে এই যে আগের টপিকগুলোতে ছিল, আমরা একটা ধনাত্মক দণ্ড নিব, আমাদের আরেকটা ঋণাত্মক দণ্ড নিব, ঠিক আছে। আমরা একটা ধনাত্মক দণ্ড নিব আর একটা ঋণাত্মক দণ্ড নিব, তাই আমরা এটাকে ধরলাম প্লাস প্লাস প্লাস, এটা হচ্ছে মাইনাস, এবং এখানে সমপ্রাবল্যের অঞ্চল তৈরি হবে। তাহলে আমরা এখানে হচ্ছে একটা দ্বিমেরু স্থাপন করব, একটা দ্বিমেরু এখানে স্থাপন করব, ঠিক আছে। তাহলে আমরা ধরলাম যে দ্বিমেরুটা প্রথমে হচ্ছে ইনিশিয়ালি আমাদের দ্বিমেরুটা থাকবে এই যে মাইনাস কিউ আর কিউ, ঠিক আছে। দ্বিমেরুটা প্রথমে এভাবে থাকবে, কিন্তু আমরা এটাকে ঘুরাইতে চাইতেছি, অর্থাৎ আমরা এজেন্ট কর্তৃক বাইরে থেকে আমরা একটা বল প্রয়োগ করব, যেহেতু ঘূর্ণন জিনিসটা আসতেছে, তাহলে এজেন্ট কর্তৃক আমাদের বল জিনিসটা কি হবে, টর্ক টাউ, তাহলে এখানে টাউ প্রয়োগ করতে হবে। তো এখানে আমরা টাউ প্রয়োগ করব, টাউ প্রয়োগ করলে আমাদের জিনিসটা কি, এই যে আমরা যদি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি, আমরা ধরলাম যে আমাদের সিস্টেমটা, ঠিক আছে, আমাদের সিস্টেমটা থাকবে প্রথমে এভাবে মাইনাস কিউ কিউ, ঠিক আছে। এই সিস্টেমটা মানে দ্বিমেরু সিস্টেমটা এভাবে থাকবে। তাহলে আমাদের দেখো এই যে তরের সাথে প্রথমে এটা কি থিটা আই কোণ তৈরি করছে, এটা আমরা ধরলাম। যখনই টাউ প্রয়োগ করব, যখনই এই পাশ থেকে আমরা টাউ প্রয়োগ করব, তখন কি সেটা আস্তে আস্তে ঘুরতে থাকবে, এই জায়গায় চলে আসবে কিউ মাইনাস কিউ, তখন ফাইনাল যে থিটা সেটা কি হবে থিটা এফ। বুঝাইতে চাচ্ছে যেটা আমাদের টাউ টর্কের প্রয়োগের কারণে ঘূর্ণন তৈরি হবে, সেটা এই জায়গায় আসলো যখন, তখন এই যে এখানে মাইনাস কিউ কিউ, তখন আমাদের থিটা হচ্ছে এটা পুরোটা কত থিটা এফ, ফাইনাল থিটা। বুঝাইতে পারছি? তাহলে থিটা আই হচ্ছে আমাদের আদি কোণ, থিটা এফ হচ্ছে আমাদের শেষ কোণ, থিটা এফ হচ্ছে আমাদের শেষ কোণ। তো এখানেও অনেক যে আমাদের যে ঘুরাইতে কৃতকাজের যে সূত্রটা, সেটাতেও আমাদের প্রমাণ আছে, আমরা প্রমাণ দেখাচ্ছি না, আমরা ডিরেক্ট সূত্রে যাব। তা আমরা বললাম এজেন্ট কর্তৃক টর্ক প্রয়োগের কারণে এখানে ঘূর্ণন সৃষ্টি হবে এবং থিটা ডিভাইড হয়ে যাবে। তাহলে আমাদের কৃতকাজের সূত্র ডব্লিউ ইকুয়াল আমাদের আসবে পিই, পি হচ্ছে আমাদের দ্বিমেরু ভ্রামক, পি ইকুয়াল কিউ ইন্টু টু এল দিয়ে বের করব, ই হচ্ছে প্রাবল্য দেওয়া থাকবে, ইন্টু কস থিটা আই মাইনাস কস থিটা এফ। এটা হচ্ছে আমাদের কৃতকাজের সূত্র, ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কৃতকাজের সূত্র। তাহলে এখানে খেয়াল করার বিষয়, আমাদের আদি কোণটা আগে আসছে, শেষ কোণটা পরে আসছে। নর্মালি আমাদের কি শেষ কোণটা আগে আসে মাইনাস আদি কোণটা পরে আসে, কিন্তু এখানে ভালোভাবে খেয়াল রাখতে হবে আদি কোণটা আগে আসছে, শেষ কোণটা পরে আসছে। এই যে আমাদের এখানে মাইনাসের কারণে এখানে আমরা পরিবর্তনশীল টর্ক যেহেতু আসবে, আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশনের মধ্যে আমাদের সাইন থিটা আসবে, সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে কি চলে আসে মাইনাস কস থিটা। এই মাইনাসের কারণেই এটা থিটা এফ পরে চলে গেছে, থিটা আই আগে আসছে, মানে উল্টে গেছে জিনিসটা। বুঝতে পারছি? তাহলে আমাদের ডিরেক্ট মনে রাখবো যে এখানে থিটা আই আগে হবে, থিটা এফ পরে হবে। তাহলে আমাদের এখানে যদি আমরা একটা ম্যাথ দেখি, প্রশ্ন পড়ার চেষ্টা করি সবাই। এখানে কি বলছে, তড়িৎ দ্বিমেরু হচ্ছে 10⁻4 কুলম্ব মানের দুটি বিপরীতধর্মী চার্জ দ্বারা গঠিত, মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। দ্বিমেরুটি 10⁻5 নিউটন পার কুলম্ব তড়িৎ ক্ষেত্রে স্থাপিত হলে একে ঘুরিয়ে বিপরীত অভিমুখ করতে কৃতকাজ। বুঝতে পারছি? একটা দ্বিমেরু আছে, সেই দ্বিমেরুর মধ্যে এই মানটা কি, এই যে যারা বুঝবে তারা তো বুঝেই গেছে, এই নিউটন পার কুলম্ব হচ্ছে আমাদের কি প্রাবল্যের মান কিন্তু দেওয়া আছে। এরপর বলছে কৃতকাজ কিভাবে ঘুরাইতে হবে, বিপরীত অভিমুখে ঘুরাইতে হবে।
তাহলে আমাদের সূত্র হচ্ছে W ইকুয়াল PE cos থিটা I মাইনাস cos থিটা F। তাহলে P এর মান এখানে কিভাবে বের করতে হবে? Q ইন্টু 2L, Q এ হচ্ছে 10⁻⁴ কুলম্ব, 2L এর মান কত? 2 সেন্টিমিটার থেকে মিটারে নিতে হবে 0.02। তাহলে এখানে কি আসবে? 2 ইন্টু 10⁻⁶ কুলম্ব মিটার। এরপরে বলছে আমাদের থিটা আই এবং থিটা এফ কিন্তু আইডেন্টিফাই করতে হবে। এটা আইডেন্টিফাই না করলে কিন্তু ঝামেলা। তাহলে থিটা আই এবং থিটা এফ আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখো এখানে বলছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কৃতকাজের এই ম্যাথগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কথাটা বলা থাকবে যে ঘুরিয়ে বিপরীত অভিমুখ করতে। তাহলে দেখো ইনিশিয়ালি আমাদের দ্বিমেরু সিস্টেমটা আমরা ধরলাম এভাবে থাকবে, মাইনাস কিউ থেকে কিউ এর দিকে যাবে, এটা হচ্ছে পি এর দিক, ঠিক আছে। তাহলে এটাকে ঘুরাইয়ে বিপরীত অভিমুখ করব, মানে আমাদের মাইনাস কিউ এর জায়গায় আসবে কিউ, কিউ এর জায়গায় আসবে মাইনাস কিউ। তাহলে এই যে আমরা কি মাইনাস কিউ হয়ে যাবে কিউ আর কিউ হয়ে যাবে মাইনাস কিউ। তখন আমাদের এই যে পি এর দিক কোন দিকে কাজ করবে? পি এর দিকে যে মাইনাস থেকে প্লাসের দিকে, এই দিকে। তাহলে দেখো বিপরীত অভিমুখ হয়েছে কিনা, আগে পি কাজ করছে এই দিকে, এখন পি কাজ করতেছে এই দিকে, বিপরীত অভিমুখ হয়েছে। তাহলে থিটা আই আমরা 0 ধরলে আমরা কত অ্যাঙ্গেলে ঘুরাইছি? একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইছি, বিপরীত করে ফেলছি। তার মানে থিটা এফ হবে 180, থিটা আই হচ্ছে আমাদের 0, থিটা এফ হচ্ছে 180। মান বসিয়ে দিলেই আনসার পেয়ে যাবা। বুঝাইতে পারছি? মান বের করে দিলে আনসার পেয়ে যাবা। তাহলে যদি বলে সমকোণে ঘুরাইতে, হ্যাঁ, যদি বলে যে আমাদের সমকোণে ঘুরাইতে, তখন কি হবে? তখন জাস্ট এই যে আমাদের থিটা আই হচ্ছে 0 ডিগ্রি আর থিটা এফ হবে সমকোণে ঘুরাইতে মানে 90 ডিগ্রি। বুঝতে পারছি? আর বিপরীত অভিমুখ করলে 180 ডিগ্রি হবে। আমরা দ্বিমেরু টপিকটা মোটামুটি শেষ করে আসছি, সবগুলো সূত্রে আমরা আলোচনা করছি, মনে রাখার চেষ্টা করব। এখন পরবর্তী টপিক হচ্ছে আমাদের তড়িৎ ধারক। ধারক কথাটা থেকে আমরা বুঝতে পারতেছি এটা কিছু একটা ধারণ করবে, তাই না? তাহলে এটা কি ধারণ করবে? এটা চার্জ, আধান ধারণ করবে। এটা চার্জ বা আধান ধারণ করবে। তাহলে আমরা ধারক জিনিসটা কি যদি বলতে চাই, সেটা হচ্ছে আমরা বলবো পরিবাহীতে, একদম সহজ কথা যদি বলতে চাই, পরিবাহীতে চার্জ সঞ্চিত রাখার যান্ত্রিক প্রক্রিয়া। তাহলে ধারক জিনিসটা হচ্ছে আমাদের চার্জ সঞ্চিত রাখার যে যান্ত্রিক প্রক্রিয়া, সেটাই হচ্ছে তড়িৎ ধারক। এখন এই যে তড়িৎ ধারক সিস্টেমটা কিভাবে তৈরি হবে, সেটা আমরা যে দ্বিমেরু সিস্টেম তৈরি করতে পারছিলাম, এখন এখানেও তড়িৎ ধারক কিভাবে তৈরি হবে। আমরা ব্যাটারি, বর্তনীতে ব্যাটারি দেখি, একটা প্লাস প্রান্ত আর একটা মাইনাস, তাই না? একটা বড় থাকে আর একটা ছোট থাকে, বড়টাকে বলি প্লাস, ছোটটাকে বলি মাইনাস। এটা কিন্তু ব্যাটারি, এটা হচ্ছে আমাদের ব্যাটারি। কিন্তু আমাদের এই যে ধারক জিনিসটা হচ্ছে, আমরা ধারক জিনিসটাকে দুইটা ধাতব পাত, ঠিক আছে, দুইটা ধাতব পাতকে আমরা কিভাবে রাখতে হবে? সমান্তরালে রাখতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের দুইটা ধাতব পাতকে আমরা সমান্তরালে রাখবো। সমান্তরালে রাখার পর আমাদের এর মাঝখানে, মানে দুইটা ধাতব পাতের মাঝখানে আমাদের অপরিবাহী পদার্থ দিতে হবে, অপরিবাহী পদার্থ দিতে হবে, ঠিক আছে। তাহলে এই সিস্টেমটা আমরা প্রকাশ করি হচ্ছে এভাবে। ব্যাটারিতে একটা বড় ছিল একটা ছোট ছিল, কিন্তু ধারকে আমাদের দুইটাই সেম থাকবে, ধারকে দুইটাই সেম থাকবে। এটা হচ্ছে আমাদের ধারক, ঠিক আছে। ধারকে দুইটাই সেম থাকবে, অর্থাৎ আমরা দুইটা ধাতব পাত নিব, দুইটা ধাতব পাতের মাঝে আমরা অপরিবাহী পদার্থ রাখবো। এরপরে একটা সিস্টেমে সেটা একটা শক্তি বা আধান সঞ্চয় করবে। এতটুকু বুঝতে পারছি? তাহলে আমাদের এখানে এই যে আমাদের যে দুইটা ধাতব পাত নিব, আমরা ধরলাম এটা এ, এটা হচ্ছে বি। তাহলে আমাদের এই যে এখানে হচ্ছে বিভব ভি এ, এটা হচ্ছে ভি বি, তাই না? আমরা আধান ধরবো একটা, আধান কিন্তু সমান হইতে হবে, আধান কিউ কিউ, ঠিক আছে। এটা প্লাস হলে এটা মাইনাস। তাহলে আমাদের এই যে প্রথম কথা হচ্ছে আমরা যত বেশি বিভব বৃদ্ধি করব, আমরা বিভব যত বেশি বাড়াবো, আমাদের আধানটা তত বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। তাহলে আমাদের কিউ সমানুপাতিক আমরা লিখতে পারি বিভব পার্থক্য, কিউ সমানুপাতিক ভি। এখন সমানুপাতিক চিহ্ন উঠালে কি আসে? নর্মালি ধ্রুবক আসে। ধারকের যে ধ্রুবক সেটা হচ্ছে ধারকত্ব, সি আসবে। তাহলে সি হচ্ছে এখানে ধারকত্ব।
এই যে আমরা সি এর একটা সূত্র পেয়ে যাব, সি এর পাশে আসলে সি ইকুয়াল আমরা কি লিখতে পারি, কিউ বাই ভি। সি ইকুয়াল আমাদের কিউ বাই ভি। তাহলে সি কে আমরা কি বলতেছি, ধারকত্ব। তাহলে আমাদের সূত্র থেকে সি এর একক অর্থাৎ ধারকত্বের একক বের করার চেষ্টা করো। কি হচ্ছে কুলম, এটা হচ্ছে ভোল্ট। তাহলে কুলম ভোল্ট ইনভার্স 1, এবং এটাকে বলা হয় ডিরেক্ট ফ্যারাডে। তাহলে আমরা ম্যাথমেটিক্যালি আমরা ম্যাথ করার সময় তড়িৎ মানে ধারকত্বের একক কিন্তু ফ্যারাডে ইউজ করব। এফ, শুধু এফ দিয়ে প্রকাশ করা হবে। ধারকত্বের একক ফ্যারাডে, বিজ্ঞানী ফ্যারাডের নাম অনুসারে। তাহলে আমরা যে কোনো ধ্রুবকের সংজ্ঞা, আমরা আগের ক্লাসগুলোতেও হয়তো কোনো একটা ক্লাসে বলেছিলাম যে যে কোনো ধ্রুবকের সংজ্ঞা আমরা কিভাবে দিব। এই যে এখানে আমরা সূত্র ভাঙাবো, সি ইকুয়াল কিউ বাই ভি। হরে যে জিনিসটা থাকবে তাকে আমরা একক পরিমাণ ধরবো। এটা যে কোনো ধ্রুবকের ক্ষেত্রেই প্রযোজ্য। হরে যে জিনিসটা থাকবো তাকে একক পরিমাণ ধরবো। তাহলে দেখো আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি পরিবাহীর বিভব এক একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন তাকে আমরা ধারকত্ব বলবো। তাহলে এই যে যে কোনো ধ্রুবকের সংখ্যা সূত্র থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা বলবো যে কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জ, উপরে যেটা থাকবে সেটা, উপরে আছে কিউ, কিউ মানে চার্জ, যে পরিমাণ চার্জের প্রয়োজন তাকে আমরা বলবো কি, ধারকত্ব। তাকে আমরা বলবো ধারকত্ব। বুঝাইতে পারছি? তাহলে এখন আমাদের এই ধারকত্ব জিনিসটা অনেকগুলা জিনিসের উপর নির্ভর করে। ঠিক আছে, ধারকত্ব জিনিসটা অনেকগুলা জিনিসের উপর নির্ভর করে। এটা ইম্পর্টেন্ট এমসিকিউতে, যে ধারকত্বের নির্ভরশীলতা কোন কোন জিনিসের উপর ধারকত্ব নির্ভর করবে। তাহলে এটা এমসিকিউতে যাতে কনফিউশন সৃষ্টি না হয়, সবগুলো যাতে একসাথে মনে থাকে, আমরা ছন্দ দিয়ে মনে রাখবো। ছন্দটা হচ্ছে আমাদের ছন্দটা হচ্ছে দুঃখে সোমা। ঠিক আছে, মনে রাখার সুবিধার্থে জাস্ট। তাহলে আমাদের দু দিয়ে হচ্ছে দূরত্ব, আমাদের দূরত্ব, অর্থাৎ আমাদের যে দুইটা পাত থাকবে ধাতব পাত, সে পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমরা মনে রাখবো। এরপর খে দিয়ে হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল, এটা হচ্ছে পরিবাহীর ক্ষেত্রফল। এরপর আমাদের দন্ত স দিয়ে হচ্ছে আমাদের সান্নিধ্য। ঠিক আছে, আমাদের ম দিয়ে হচ্ছে মাধ্যম। ঠিক আছে, ম দিয়ে হচ্ছে মাধ্যম, দুইটা পাতের মধ্যবর্তী মাধ্যম। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটা কথা তো নর্মালি বুঝতে পারতেছি, যে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, পরিবাহীর ক্ষেত্রফল এবং মধ্যবর্তী মাধ্যম। কিন্তু সান্নিধ্য কথাটা বুঝতে হবে। তাহলে এখানে সান্নিধ্য কথাটা দ্বারা আমরা কি বুঝাইতে চাচ্ছি, সান্নিধ্য কথাটা দ্বারা এখানে আসবে যেটা, যে ভূ সংযুক্ত পরিবাহীর সান্নিধ্য। তাহলে আমরা এই যে ধারকটাকে যদি আমরা ভূমির সাথে অর্থাৎ মাটির সাথে কানেক্টেড কোনো একটা তারের সাথে সংযোগ করি, তখন এই যে ধারক থেকে সমস্ত আধান কোথায় চলে যাবে, মাটিতে চলে যাবে, তাই না? এটাই হচ্ছে ভূসংযুক্ত পরিবাহীর সান্নিধ্য। তাহলে আমরা চারটা জিনিস মনে রাখবো, যে মধ্যবর্তী দূরত্ব, ক্ষেত্রফল, তারপর হচ্ছে ভূসংযুক্ত পরিবাহীর সান্নিধ্য এবং মাধ্যম। এই চারটা বিষয়ের উপর আমাদের ধারকত্ব নির্ভর করবে।